তাহলে নিচের দিকে না গিয়ে তুলসী পত্র উপরের দিকে চলে যাচ্ছে তৈব জলে। তাহলে সেই তুলসী পত্র যখন গঙ্গার জলে যাচ্ছে, অদ্বৈত প্রভু আমার গঙ্গার পাড়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখি তুলসী পত্র কোথায় গিয়ে থেমে যায়। তাহলে কোনখানে থেমেছিলেন না, যে ঘাটে মা সচী মাতা আমার প্রতিদিন স্নান করেন, তদ্রূপ সেদিনও মা আমার সেই ঘাটে স্নান করছে। আর তুলসী পত্র মনের আনন্দে নৃত্য করতে করতে গঙ্গার জলে চলেছেন। কেমন ভাবে জানো? দাতা যে ঘাটে মা সচী মাতা আমার প্রতিদিন স্নান করে, সেদিনও মা আমার স্নান করতে। ঠিক সেই সময় তুলসী পত্র নৃত্য করতে করতে এসে মায়ের চতুর্পিশে মনের আনন্দে নৃত্য করছেন। তাহলে মা যে ঘাটে আমার স্নান করেন সেই ঘাটটির নাম বারকোনা ঘাট। তাহলে যে ঘাটে ভাসিয়েছিলেন সেই ঘাটটির নাম হচ্ছে বাউলার ঘাট। তাহলে বাউলার ঘাট থেকে ভাসতে ভাসতে উপরে গিয়ে পৌঁছিলেন বারকোনা ঘাটে, যেখানে মা সচী মাতা আমার প্রতিদিন স্নান করেন। সেই তুলসী পত্র দর্শন করে আমার মনে মনে ভাবলেন, হয়তো গোবিন্দ কৃপা হয়েছে, হয়তো গোবিন্দ কৃপা করেছে। কারণ এতদিন মায়ের যে দুঃখ ছিল, সচী মায়ের যখন প্রথম বিবাহ হয় জগন্নাথ মিশ্রের সাথে, মা আমার প্রথম যখন গর্ভবতী হয়, মায়ের গর্ভে যে সন্তান হয় সেটা হচ্ছে কন্যা সন্তান। তার প্রথম জন্ম নেয় কন্যা সন্তান, বয়স দেয় নাই, কোন শাস্ত্রে বয়স দেয় নাই যে কতদিন সেই সন্তানটা জীবিত ছিল। কিন্তু কিছুদিনের মধ্যে, অল্প দিনের মধ্যে মায়ের সেই সন্তানটি অকালে চলে যায়। একটা সন্তান মারা গেলে সচী মায়ের গর্ভের পর পর আটটা কন্যা সন্তান জন্ম নিয়েছিলেন, কিন্তু একটাও জীবিত নেই। আমার প্রতিদিন ঠাকুরের কাছে নয়নের জল দিয়ে নিশ্চয়ই ঠাকুর মায়ের ডাক শুনতে পেলেন। তাই নবম গর্ভে জন্ম নিলেন অষ্টম ছিল কন্যা সন্তান, নবম গর্ভে জন্ম নিলেন বিশ্বরূপ। এটা হচ্ছে দশম গর্ভ। সেই দশম গর্ভে মা আমার সেই তুলসী পত্র দর্শন করে মনে মনে ভাবছেন যে হয়তো গোবিন্দ কৃপা হয়েছে। তাই মা আমার সেই তুলসী পত্র হস্তে ধারণ করে নমঃ
গোবিন্দ